আসসালামু আলাইকুম। এমু আহমেদ 40-এর দশকে তিনি সাইকোথেরাপির সাথে মেডিটেশনের সমন্বয় করলেন এবং ওনার সাইকোথেরাপির নাম দিলেন মেডিস্টিক সাইকোথেরাপি 1940-তে। পাশ্চাত্য মেডিটেশন নিয়ে চিন্তা শুরু করলো 60-এর দশকে, সে 20 বছর পরে। এবং একজন মানুষ তাকে দেখেছি যে ঘুমিয়ে ঘুমিয়ে উনি রুগীকে অটো সাজেশন বা হেটেরো সাজেশন দিচ্ছেন আর কি, কিন্তু ঘুমিয়ে আছেন। হেটেরো সাজেশনে কোনো ভুল হচ্ছে না, উল্টাপাল্টা সাজেশন দিচ্ছেন না ঘুমের মধ্যে, কিন্তু ঘুমিয়ে আছেন। ওনার যে সবচেয়ে বড় ঘটনা, যেটার মধ্য দিয়ে তিনি দেশে খ্যাতি অর্জন করলেন সবচেয়ে বেশি, একটা হচ্ছে 1934-এ তার অটো সাজেশন টাইফয়েডের সময়, যেটা আমরা কোর্সে বলি, যেটা অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজি, যেটা এখনকার বিজ্ঞান। এখন সাইকোলজির হচ্ছে সবচেয়ে জনপ্রিয় অংশ হচ্ছে অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজি, যেটাকে আমরা বলতে পারি ফলিত ইতিবাচক মনস্তত্ত্ব আর কি। আসলে সাইকোলজি মেডিকেল সায়েন্সের অন্তর্ভুক্ত কি না এটা নিয়ে 70 বছর আগেও বিতর্ক হয়েছে, যেটা কতটুকু মেডিকেল সায়েন্সের অন্তর্ভুক্ত। এবং মন চিকিৎসা বিজ্ঞানের ভেতরে পড়বে কি পড়বে না এটা নিয়ে ডাক্তারদের মধ্যে বিতর্কের কোনো শেষ নাই। মানে গত শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই বিতর্ক চলেছে যে চিকিৎসার ক্ষেত্রে, নিরাময়ের ক্ষেত্রে মনের প্রভাব নিয়ে। ইবনে সিনা সাইকোলজিকে চিকিৎসা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হিসেবে বলেছেন পজিটিভ সাইকোলজি। এটা হচ্ছে আসলে চিকিৎসা বিজ্ঞানের মূল সূত্র। তিনি তার ক্যানন অফ মেডিসিন, যেটা ইউরোপে 500 বছর ধরে মেডিকেল টেক্সট বুক হিসেবে পড়ানো হতো, তারপরে তিনি যে বই লিখেছিলেন সেটা হচ্ছে কিতাবুশ শিফা, যেটাতে তিনি প্রথমে অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজি নিয়ে আলোকপাত করলেন। তার উদাহরণটা তিনি ব্যবহার করেছেন প্রথমবার, যেটা খালের উপর দিয়ে যদি একটা খুব চিকন পুল থাকে, সেই পুল পার হওয়ার সময় কি হতে পারে, যে তার মধ্যে যে যখন পার হতে নেয় তখন যখনই সে মনে করে সে পড়ে যাবে, তখন এই পড়ে যাবার চিন্তাটা তার পাকে প্রভাবিত করে দারুণভাবে, এবং তার পা তখন সেইভাবে পড়ে যাওয়ার জন্য যা করা দরকার আর কি সেটা করতে শুরু করে দেয়। অর্থাৎ মনের যে প্রভাব দেহের উপরে, এটা প্রথম তিনি তার বইয়ে উল্লেখ করেন, এবং এখন চিকিৎসা বিজ্ঞান সেই দিকে এগোচ্ছে আর কি। প্রফেসর এমু আহমেদ, তার বয়স যখন 64 বছর, 1973 26শে মার্চ, 25শে মার্চ তিনি জ্বরে আক্রান্ত হলেন 105 ডিগ্রি। সারা রাত অচেতন থাকার পরে শেষ রাতে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হলো। যে আসলে মনের প্রভাব কীরকম পড়তে পারে, প্রফেসর এমু আহমদের মতন হিপনোটিস্ট এবং সাইকোথেরাপিস্ট এবং পাওয়ার অফ মেডিটেশনের প্রয়োগে বাংলার সবচেয়ে দক্ষ মানুষ, এক রুগী মানে বিছানা ছেড়ে উঠতে পারে না। কলকাতার সমস্ত চিকিৎসক তখন তখন যখন ব্রিটিশ ভারতে কলকাতার সমস্ত চিকিৎসা এবং সমস্ত সব কিছু ফেল, বিছানায় পড়ে আছে, বিছানা ছেড়ে উঠতে পারে না। তাকে সাইকোথেরাপিক সেশন দিলেন, বিছানা ছেড়ে উঠে হাঁটা শুরু করলো। এবং মানে তিনি ধনাঢ্য মহিলা ছিলেন, তিনি দার্জিলিংয়ে একটা বাড়ি লিখে দিয়ে দিলেন এমু আহমদকে, যে এই বাড়ি আপনার। তো আমরা যেখানে বলছিলাম যে পাওয়ার অফ মেডিটেশন, প্রফেসর এমু আহমদ তার লেখা ভাষাতে আমরা বলি, সকাল 8টায় জ্ঞান ফিরে আসার পর হাসপাতালে নিজেকে দেখে আমার মনে পড়লো 2 দিন আগে এ ওয়ার্ডেই আমার বড় শ্যালক মারা গেছে। মৃত্যুর আগে তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হঠাৎ আমি নিজের নাড়ি পরীক্ষা করতে গিয়ে দেখি কোনো সাড়া নাই। আমার বড় মেয়ে মেরিও তাই দেখলো। একটু পরেই ডাক্তার সাহেব এলেন এবং ঠিক তখন ভীত অবস্থায় আমার শ্বাসকষ্ট শুরু হলো। সাথে সাথে আমার শরীরটাও যেন ক্রমেই নিস্তেজ হয়ে যেতে লাগলো। হঠাৎ মনে হলো এটাই আমার মৃত্যুর সময়। আমি তাই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে তখন মৃত্যু কামনা করলাম।
আর আমিও যেন ক্রমান্বয়ে মৃত্যুর প্রশান্তিপূর্ণ আবরণে সমাহিত হতে থাকলাম। আমি চিৎকার করছিলাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তাই ডাক্তার সাহেব নাকে অক্সিজেন সিলিন্ডারের পাইপ ঢুকিয়ে দিলেন, কিন্তু তাতেও কষ্ট হচ্ছিল। তাই আমি ঠিক সেই মুহূর্তে মৃত্যু কামনা করলাম। সাথে সাথে আমার মাথাটা একটু উঁচু হয়ে তৎক্ষণাৎ বালিশের উপর পড়ে গেল। এ সময় আমার গায়ের গেঞ্জিটা যেন ডাক্তার ব্লেড দিয়ে কেটে ছাড়িয়ে আনছিল। আমি বুঝতে পারছিলাম, প্রত্যেকের কথাবার্তাও শুনতে পাচ্ছিলাম, যদিও শারীরিকভাবে মৃত্যু হতে থাকায় নিজে সাড়া দিতে পারছিলাম না। এ সময় প্রথমে আমার হার্টবিট, পরে শ্বাস প্রশ্বাস এবং এরপরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। শরীর হয়ে ওঠে বরফের মতো ঠান্ডা। ডাক্তার সাহেব আমার পায়ের নিচের দিকের রিফ্লেক্স অ্যাকশন পরীক্ষা করে কিছুটা সাড়া পাওয়ায় আমাকে ক্লিনিক্যালি মৃত জেনেও চেষ্টা করে যাচ্ছিলেন। তখন আমার অটোনমিক নার্ভাস সিস্টেম এবং কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম নিষ্ক্রিয় হয়ে যায়। নিজেকে মরণের কোলে এড়িয়ে দিয়েছিলাম বলে খুবই আনন্দ লাগছিল। শ্বাসকষ্টও হচ্ছিল না। এ পর্যায়ে আমি ক্লিনিক্যালি মৃত হলেও জৈবিকভাবে জীবিতই ছিলাম। তাই দেহ মরে গেলেও স্মৃতি, চিন্তা ও কোনো কোনো অনুভূতি সক্রিয় ছিল। তখন আমার চারপাশের নিকটজনেরা কান্নাকাটি করছে। এমন অবস্থায় আমার মেয়ে মেরি হঠাৎ গুরুগম্ভীর ও মিনতিপূর্ণ কণ্ঠে নির্দেশ দিতে শুরু করলো, আব্বা তোমাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে। তখন আমি আশ্চর্য শান্তির মধ্য দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এ সময় মেরির মিনতিপূর্ণ গুরুগম্ভীর নির্দেশ আমাকে স্থবির করে ফেললো। ভাবতে লাগলাম কেন বাঁচতে হবে, এবং একসময় দৈহিক অবস্থায় মৃত থেকেই জোরে সোরেই প্রশ্নটা করলাম, কেন আমাকে বাঁচতে হবে। এই ঘটনায় ডাক্তাররা আশ্চর্য হয়ে গেল, কারণ মরা মানুষও কথা বলছে। মেরির নির্দেশ তখনও চলছে অবিশ্রান্ত। আমি তাই চিন্তা করতে বাধ্য হলাম যে কেন আমাকে বাঁচতে হবে। আমার অন্তরাত্মা বেঁচে থাকার জন্য যেন একটা গ্রহণযোগ্য সূত্র আবিষ্কার করতে চাইলো। খেয়াল করবেন যে আমরা কি বলি, যে যার কাছে বেঁচে থাকার কারণ আছে তার আয়ু সবসময় দীর্ঘায়ু হয়। আমি ভেবে দেখলাম যে পরিবারের লোকদের জন্য আমার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু হঠাৎ মনে পড়লো অসহায় মানসিক রোগীদের কথা। আমি ছাড়া এদেশে নির্ভরযোগ্য মনোচিকিৎসক নাই। ভেবে দেখলাম মানসিক রোগীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত সাইকোলজিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠার জন্য আমার বেঁচে থাকা প্রয়োজন। হঠাৎ বেশ একটু জোরে সোরেই বলে ফেললাম, আমাকে বাঁচতে হবে, ডাক্তার সাহেব আপনারা চেষ্টা করুন। জানি না মৃত অবস্থায় কিভাবে কথাগুলো বললাম। ডাক্তাররা এটা শুনে দ্বিগুণ উৎসাহে আমাকে বাঁচিয়ে তোলার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে লাগলেন। সাথে সাথে আমি সেই অভ্যস্ত অটো সাজেশন প্রয়োগ করতে লাগলাম, লিভ লং হ্যাপি স্ট্রং, লিভ লং হ্যাপি স্ট্রং। ডাক্তার সাহেব এবং আমার সম্মিলিত প্রচেষ্টায় আস্তে আস্তে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হলো। অল্পক্ষণের মধ্যেই আমার হার্টবিট, শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্ত সঞ্চালন শুরু হলো। প্রায় 6 ঘন্টা মৃত অবস্থায় থাকার পর দুপুর 2টোর দিকে আমি পুনরায় জীবন লাভ করলাম। অর্থাৎ মূল জিনিসটা কি, এই যে ক্লিনিক্যালি ডেড, এই ডেড অবস্থায় থেকে অটো সাজেশন প্রয়োগের মাধ্যমে তিনি পুনরায় জীবনে ফিরে এলেন এবং এরপর তিনি দীর্ঘ 16 বছর বেঁচে ছিলেন এবং সুস্থ দেহে মৃত্যুর আগ দিন পর্যন্ত রোগীদের পরামর্শ দিয়ে গেছেন, অর্থাৎ 80 বছর বয়স পর্যন্ত। এবং যেদিন তিনি মারা যান ওদিন তিনি আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পান নাই। তো বেঁচে থাকার যে কারণ, এই কারণটা খুব ইম্পর্টেন্ট। কেন বাঁচবেন, এই প্রশ্নের উত্তর যখন আপনি জানবেন তো পাওয়ার অফ মেডিটেশন আপনি ফিল করবেন, যেভাবে এমি মোহাম্মদ ফিল করেছিলেন। তো আসলে কেন বেঁচে থাকবেন, এই প্রশ্নের উত্তরটা খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নের উত্তরটা যদি আপনি জানতে পারেন তাহলে মেডিটেশনের সমস্ত টুলগুলো, সমস্ত যন্ত্রগুলো, সমস্ত উপাদানগুলো, সমস্ত সূত্রগুলো আপনার জীবনে আপনি অত্যন্ত সার্থকভাবে, সফলভাবে আপনি প্রয়োগ করতে পারবেন। প্রফেসর এমি মোহাম্মদ একজন পরিপূর্ণ মানুষ, যার পুরো জীবন অন্যের কল্যাণে তিনি ব্যয় করেছেন। পুরো জীবন সভ্যতাকে, মানুষকে ঋণী করে রেখে তিনি গেছেন। কেন? তার কাছে জীবনের লক্ষ্যটা পরিষ্কার ছিল। কেন বাঁচব, এই প্রশ্নটা পরিষ্কার ছিল। যখন তিনি কাজ করতে করতে মনে করলেন যে আমার কাজ শেষ হয়ে গেছে, তখন তিনি চলে যাচ্ছিলেন। চলে যেতে যেতেও যখন তার মনে হলো যে না, আমার কাজ তো শেষ হয় নাই, তখন তিনি আবার
ফিরে এলেন এবং তার কাজ সম্পন্ন করে তারপরে তিনি গেলেন। আমরা আমাদের কাজটাকে খুঁজে পেতে চাই, যে আমাদের কাজটা কি, আমরা কেন বাঁচবো, সেটা আমাদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন।